হনুমানের অধিনায়কে বানর সেনারা সব দক্ষিণ অঞ্চলে ছড়িয়ে পড়ল। গণেশের ঘরে ঢুকেছি। গণেশজি। সত্যবতীর দুই পুত্র হল চিত্রাঙ্গ আর বিচিত্রবীর্য। ভীষ্ম বিচিত্রবীর্যকে রাজ্যের অভিষিক্ত করলেন। নেহেরু চিলড্রেন মিউজিয়াম অবস্থিত কলকাতা চৌরঙ্গি রোড। কলকাতা চৌরঙ্গি রোডে চলে আসবে। রবীন্দ্র সরোবর 6 নম্বর গেট দিয়ে মেট্রো হয়ে আজ যাব রবীন্দ্র সদন। হলো এক্সাইড মোড় রবীন্দ্র সদন। এইখান থেকে নেবে মেট্রো করে এসে রবীন্দ্র সদন, এক্সাইড মোড়, চারমাথার মোড় দিয়ে টালিগঞ্জ বেহালা থেকে আসার রাস্তা, এদিক দিয়ে এসপ্ল্যানেড হাওড়া হয়ে এসে চলুন আজকে নেহেরু মিউজিয়াম নিয়ে যায়। নেহেরু মিউজিয়াম, নেহেরু চিলড্রেন মিউজিয়ামে খোলার সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা বুধ থেকে রবি, আর সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শনি রবি, আর সোমবার আর মঙ্গলবার বন্ধ থাকে এই মিউজিয়াম। টিকিটের মূল্য অ্যাডাল্ট 20 আর চিলড্রেন হচ্ছে 10 টাকা টিকিট মূল্য। হচ্ছে 10 টাকা আর হচ্ছে অ্যাডাল্টদের হচ্ছে 20 টাকার টিকিট। নেহেরু চিলড্রেন্সে প্রবেশ মূল্য 20 টাকা অ্যাডাল্ট, 16 বছর পর্যন্ত, 16 বছর থেকে তাদের লাগবে 10 টাকা। আসেন, 4 চাকা হচ্ছে 50 টাকা, এইখানে গাড়ির পার্কিংয়ের জায়গা, আর 2 চাকা হচ্ছে বাইক 20 টাকা। নানা রকম দেশের পুতুল রয়েছে দেখুন। সুইজারল্যান্ড, সিরিয়া, রাশিয়া, স্পেন, শ্রীলঙ্কা, তারপরে রোমানিয়া, পর্তুগাল, তারপরে হচ্ছে ফিলিপাইন্স, তারপরে রোমানিয়া, শ্রীলঙ্কা, প্রত্যেকটা দেশের এখানে দলগুলো পুতুলগুলোকে তুলে ধরেছে এই নেহেরু মিউজিয়ামে। রাশিয়ার দেখুন, এ হলো রাশিয়ার দল। সেচিলস হচ্ছে, তারপরে হচ্ছে সুরিনাম, পোল্যান্ড, রাশিয়া, এইগুলো এসে বাচ্চাদের আনবেন, একদিন কাটিয়ে যাবেন সময়। বাচ্চাদের টিকিট 10 টাকা আর বয়স্কদের টিকিট 20 টাকা। কত সুন্দর, কত রকমের পুতুল দেখতে পাবেন। আজ নেহেরু চিলড্রেন মিউজিয়ামে আপনাদের এনেছি ত্রিনিদাদ, প্রত্যেকটা দেশে এত সুন্দর সুন্দর ডল দেখবেন, তারপরে মূর্তি দেখবেন, কত সুন্দর পরী, আমেরিকান যুক্তরাষ্ট্রের ডল, দেখতে খুব সুন্দর লাগে। দেখুন আমেরিকান যুক্তরাষ্ট্রের দলগুলো দেখুন কত সুন্দরভাবে এখানে শোকেসের মধ্যে রয়েছে। আপনাদের এগুলো তুলে ধরছি। শীতকালে
অল্প পয়সার মধ্যে ঘোরাবার পক্ষে ভালো জায়গা। এখানে সময়ও কেটে যাবে। একটা ছোট্ট ব্লকের মাধ্যমে এগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। এখানে শিশু কল্যাণ নিবেদিত দুই মহান মানুষ যুগল শ্রী মল ও আরতি মলের সামাজিক পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানাতে শিশুদের জন্য শিক্ষামূলক বিনোদনের 1972 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ভিজুয়াল ও এইডস দৃশ্যমান উপকরণের মাধ্যমে শিশুদের জ্ঞানদান, তাদের বিনোদন দেওয়া, যাতে তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এই স্থাপত্য সংগ্রহ জাদুঘরের ভেতর রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য, 62টি দেশের পুতুল, বিজ্ঞান গ্যালারি এবং বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রদর্শনী রয়েছে। এটি শিশুদের মধ্যে কল্পনা শক্তি ও সামাজিক চেতনার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা এটিকে কলকাতার অন্যতম জনপ্রিয় শিশুদের জাদুঘরে পরিণত করেছে। চেকোস্লোভাকিয়া তারপরে মালদার দেখুন কলকাতার পুতুল, পুরুলিয়ার আছে দেখুন, এখানে শুধু গাড়ি পাবেন, গাড়ি। এগুলো স্পেন। তলায়ও যে পুতুল আছে ওগুলো অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চীন, তারপরে হচ্ছে আফগানিস্তান, ব্রাজিল, আর্জেন্টিনা। এই দেখুন আর্জেন্টিনার কত রকমের পুতুল। কানাডা দেখুন, কানাডা, আর্জেন্টিনা, ওপরেও পুতুল রয়েছে কত প্রকারের, কত দেশের কত রকমের পুতুল এখানে তুলে ধরেছে। এ হলো কানাডা, ডেনমার্ক, হাঙ্গেরি, কানাডা, চেকোস্লোভাকিয়া, জার্মান, জার্মানের কত প্রকারের পুতুল দেখুন, ফ্রান্স, চেকোস্লোভাকিয়া, তারপরে হচ্ছে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, তারপরে হাঙ্গেরি, ইসরায়েল, মেক্সিকো। দল অনেকে ডোনেট করেছে এখানে আপনারা ডোনেটও করতে পারেন ডল। থাইল্যান্ড, মায়ানমার, নেদারল্যান্ড, মালয়েশিয়া, কেনিয়া, মঙ্গোলিয়া, নেদারল্যান্ড, মঙ্গোলিয়া দেখুন, হংকং, নিউ গিনি, ইটালি,
ভিয়েতনামের পুতুলগুলো দেখুন। এখানে খেলনা আছে, চেকোস্লোভাকিয়ার গাড়ি আছে, ঘর বানানো আছে, তারপরে কত রকমের দেখুন গাড়ির খেলনা, সেগুলো হচ্ছে আসতে পারে। মহাভারত যে আছে সেই ঘরে নিয়ে যাচ্ছি। উল্লেখ করেছে ভারতের মহাভারত নীলাভূমি, প্রাচীন ভারতীয় সভ্যতার মহিমা মানুষদের নিয়ে মহাভারতের কথা রচিত। রবীন্দ্রনাথের ভাষায় ইহা একটি জাতি স্বরচিত স্বাভাবিক ইতিহাস। এখানে ম্যাপ করে দিয়েছে দেখুন মহাভারতে 1000 বছর আগের কথা। দ্বৈপায়ন ব্যাস মহাভারতের কথা রচনা করেছিলেন। 3000 বছর আগে হস্তিনাপুরের রাজা শান্তনু পরমা সুন্দরী গঙ্গাকে বিবাহ করেন। কখনো রাজস্ব দাবি করবেন না, এই প্রতিজ্ঞা করার জন্যই গঙ্গার অষ্টম পুত্র দেবব্রতর নাম হলো ভীষ্ম। তারপর শান্তনু দাসরাজের কন্যা সত্যবতীকে বিবাহ করলেন। সত্যবতীর 2 পুত্র হল চিত্রাঙ্গ আর বিচিত্রবীর্য। ভীষ্ম বিচিত্রবীর্যকে রাজ্যের অভিষিক্ত করলেন। কাশীরাজের 2 কন্যা অম্বিকা আর অম্বলিকা সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ হলো। এ হলো গন্ধার রাজ্যের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রর বিবাহ, সেইটা এখানে তুলে ধরা হলো। যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের সাথে কুম্ভীর 3 পুত্র হলো। নকুল আর সহদেব যমজ পুত্র লাভ হলো। ব্যাসদেবের বরলাভ ও গান্ধারীর 100 পুত্র 1 কন্যা। ভীষ্ম আচার্য দ্রোণের ওপর রাজকুমারের অস্ত্রশিক্ষা ভার দিলেন। একলব্য দক্ষিণ অঙ্গুষ্ঠ কেটে দ্রোণকে গুরুদক্ষিণা দিলেন। একলব্য হলো ভীষ্মের পরামর্শে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির যুবরাজের শাসনের প্রতিষ্ঠা করলেন। পাণ্ডবদের খ্যাতিতে দেশের সকলে মোহিত হল। পাণ্ডবদের প্রশংসা শুনে দুর্যোধন ও কর্ণ প্রভৃতি রাগে অধীর হলেন।
তখনই পাণ্ডবদের হত্যা করতে চাইলেন। একদিন গভীর রাতে জতুগৃহে আগুন লাগানো হলো, কুম্ভী আর পাণ্ডবরা সুড়ঙ্গ পথে পালালো। পরদিন পাণ্ডুরা বনে বিশ্রাম করছিলেন। রাক্ষসী হিড়িম্বা সুন্দরী নারীর রূপ ধরে সেখানে এসে ভীমকে বিবাহ করলেন। ভীম হিড়িম্বার বিবাহ করলেন। যথাসময়ে তাদের ঘটোৎকচ নামে একটা পুত্র হলো। কুন্তীর আদেশে ভীম খাবার নিয়ে বক ও রাক্ষসের কাছে গিয়ে মহানন্দে নিজেই সেই খাবার খেতে লাগলেন। বক খুব ক্ষেপে গিয়ে যুদ্ধ আরম্ভ করল। ভীম বদরাক্ষসকে বধ করল। হচ্ছে পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা দ্রৌপদীকে স্বয়ম্বর সভায় লক্ষ্যবিদ্ধ করতে না পেরে সকলে অপমানের মাথা নিচু করে আছেন। তখন অর্জুন অনায়াসে লক্ষ্যভেদ করলেন। ব্যাসদেবের ইচ্ছায় পাণ্ডবদের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হলো। নিয়ম ভঙ্গ করার জন্য অর্জুন 12 বছরের জন্য বনবাস গেলেন। তারপর অর্জুন নানা দেশ ভ্রমণ করে মণিপুরে এলেন। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে দেখে মুগ্ধ হয়ে বিবাহ করলেন। অর্জুন রৈবতকে পর্বতে কৃষ্ণের ভাগ্নী সুভদ্রাকে দেখে তার রূপে মুগ্ধ হলেন। একদিন সুভদ্রা দেব পুজো শেষ করে যখন ফিরছিলেন তখন অর্জুন সুভদ্রাকে হরণ করে বিবাহ করলেন। মগধের রাজা জরাসন্ধকে বধ করার জন্য কৃষ্ণ, ভীম, অর্জুন গিরিব্রজ নগরে উপস্থিত হলেন। যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞের আয়োজন করেছেন। কৃষ্ণ শ্রেষ্ঠ অর্ঘ্য দিতে দেখে চেদিরাজ শিশুপাল কৃষ্ণের নিন্দা করতে লাগলেন। ইন্দ্রপ্রস্থের রাজসভা দেখে দুর্যোধন ঈর্ষায় দগ্ধ হতে লাগলেন। এখানে তোলা হয়েছে ধৃতরাষ্ট্রের আদেশে পণ রেখে শকুনির সঙ্গে পাশা খেলতে বসে যুধিষ্ঠির সর্বাঙ্গ এবং এমনকি দ্রৌপদীকে হারালেন। দুর্যোধন তার বাঁ হাত উঠিয়ে দ্রৌপদীকে দেখিয়ে অপমান করলেন। পরাজিত পশুগণ দ্রৌপদীকে নিয়ে 12 বৎসর বনবাস, অজ্ঞাতবাস 1 বছর। কর্ণের প্রতিজ্ঞা ছিল যে কোনো পার্থিব ব্রাহ্মণ এনে তিনি কখনো তাকে নিরাশ করবেন না। বনবাসের 12 বৎসর প্রায় শেষ। এমনই সময় যজ্ঞের কথা অমান্য করে ভীষ্ম, অর্জুন ও নকুল সহদেবকে প্রাণ হারালেন। যুধিষ্ঠির যজ্ঞের সব প্রশ্নের যখন সদুত্তর দেওয়ার পরিতুষ্ট যজ্ঞ 4 ভাই আবার প্রাণ ফিরে পেলেন। পাণ্ডবরা বিরাট নগরের অজ্ঞাতবাসে 1 বছর কাটালেন। তারপর নিজেদের দেশ পরিবর্তন করে বিরাট রাজার নিকট উপস্থিত হলেন। বিরাট রাজার সেনাপতি কীচক দ্রৌপদীকে দেখে রূপে মুগ্ধ হলেন। কীচক বধের সংবাদে দুর্যোধন বিরাট রাজ্যকে আক্রমণ করেন। অর্জুন যুদ্ধে রাজপুত্র ও উত্তরে সারথি হতে রাজি হলেন। অর্জুনের বাণে হাজার হাজার কৌরব সেনা প্রাণত্যাগ করল। কর্ণ, দুর্যোধন পলায়ন করে রক্ষা পেলেন। তখন অর্জুন সম্মোহন অস্ত্রে সকলকে জ্ঞান ফেরালেন। এরপর আত্মপ্রকাশ করবে স্থির করে পাণ্ডবরা তখন নিজেদের পরিচয় দিলেন। তখন বিরাট রাজ আনন্দে অধীর হয়ে উঠলেন। একদিন
পরদিন অর্জুন ও দুর্যোধন কৃষ্ণকে হাত করবার জন্য দ্বারকায় এলেন এবং নিরস্ত কৃষ্ণকে তার পক্ষে পেতে অর্জুন খুশি হলেন আর দুর্যোধন 10 কোটি সেনা পেয়ে উল্লসিত হয়ে হস্তিনাপুরে ফিরে গেলেন। এখানে দুই পক্ষই যখন আসন্ন যুদ্ধের জন্য সব আয়োজন করছিলেন তখন ধ্রুপদের পুরোহিত হস্তিনাপুরে শক্তির বা শান্তির বার্তা উপস্থিত হলেন। কৃষ্ণ শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুর উপস্থিত হলেন। কৃষ্ণ চলে গেল কুন্তি গঙ্গার তীরে উপস্থিত হয়ে কর্ণকে বললেন, তুমি আমার প্রথম সন্তান। এক আসন্ন যুদ্ধের খবর পেয়ে ব্যাসদেব ধৃতরাষ্ট্রের নিকট উপস্থিত হলেন। যুদ্ধ আরম্ভ ঠিক আগে অর্জুন কৃষ্ণকে বললেন, স্বজন আর বন্ধু বিনাশ করে আমি রাজ্য ভোগ করতে চাই না। তখন কৃষ্ণ বললেন, তুমি কৌরবদের বিনাশ না করলে আর বিনষ্ট হবে। তারপর কৃষ্ণ অর্জুন নিজের বিশ্বরূপ দেখালেন। এই হলো বিশ্বরূপ। এখানে দুই পক্ষের যুদ্ধের জন্য যুদ্ধের সকল আয়োজন শেষ করে ফেললেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। এখানে হচ্ছে 10ম দিনের যুদ্ধ আরম্ভ হলেও শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন সরাধামে বিশ্ব আচ্ছন্ন করে ফেললেন। 13 দিনে যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে। এটা হলো পরদিন অর্জুন সরাঘাতে জয়দ্রথের মাথা কেটে ফেললেন। সেইটা দ্রোণের মৃত্যুর পর দুর্যোধন কর্ণকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। 3য় দিনে যুদ্ধ স্বয়ং কৃষ্ণই তার সুদর্শন চক্র হাতে নিয়ে ভীষ্মের দিকে অগ্রসর হলেন। ভীষ্ম বললেন, তোমার হাতে মৃত্যু হলে আমি স্বর্গলাভ করব। অর্জুনের সরাঘাতে জর্জরিত কর্ণের রথের চাকা হচ্ছে ব্রহ্মশাপে ভূমিতে বসে গেল। পরদিন দুর্যোধন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। 18 দিন পর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো। অবশেষে শোক কিছুটা কমলেও কৌরব এবং পাণ্ডবের হস্তিনাপুর ফিরে এলেন। তারপর যুধিষ্ঠিরের অভিষেক হলো। এটা হলো কিছুদিন পর উত্তরা ও পরীক্ষিত নামে একটি ছেলে হলো। পর ব্যাসদেবের পরামর্শে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। এই যজ্ঞের প্রধান উদ্দেশ্য হলো ভারতের সকল বাসীকে এক সূত্রে ঐক্যবদ্ধ করা। এটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধের 36 বছর পর একদিন কৃষ্ণ একটি নির্জন স্থানে গিয়ে দেখলেন বলরামের মুখ থেকে একটি মহানাগ বের হয়ে সাগরের দিকে চলেছে। কৃষ্ণ বুঝতে পারলেন বলরাম এইভাবে দেহত্যাগ করছেন। বলরাম দেহত্যাগ। তারপর বলরামের মৃত্যুর পর কৃষ্ণ একটি গাছের নিচে বসে চিন্তা করছেন। এমন সময় জরা নামে এক ব্যাসের বাণে তার পদতল বিদ্ধ হলো। কৃষ্ণ দেহত্যাগ করলেন। এরপর অভিমন্যুর পুত্র পরীক্ষিত সিংহাসনে অভিষেক করলেন। পাণ্ডবগণ দ্রৌপদী মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। একটি কুকুর তাদের অনুগামী হলো। পাণ্ডবগণ পৃথিবী প্রদক্ষিণ করে শেষে মেরু পর্বতে উপস্থিত হলেন। পাহাড়ের ওপরে একে একে দ্রৌপদী সহ
নকুল অর্জুন শেষ ভীমের উপস্থিত হলেন, তখন ইন্দ্র যুধিষ্ঠির স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এলেও যুধিষ্ঠির বললেন, এই কুকুরকে নিয়েই যেতে হবে, কুকুর হলে আমাদের ভগবান ধর্ম। ইন্দ্রের সঙ্গে যুধিষ্ঠির যুদ্ধে উপস্থিত হলেন। তারপর দেবদূত যুধিষ্ঠির নরকে নিয়ে গেলেন, আর দ্রোণকে মিথ্যা সংবাদ দেওয়ার জন্য যুধিষ্ঠির নরকে দেখতে হলো। ইন্দ্র ধর্ম এসে যুধিষ্ঠিরকে বললেন, তুমি এতক্ষণ যা দেখলে সবই মায়া। এরপর যুধিষ্ঠির ইন্দ্র ও ধর্মের সঙ্গে স্বর্গে গেলেন। এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। তিনতলার দিকে রওনা দিচ্ছি। ফিলিপিন্স প্রত্যেকটা দেশে গণেশের ঘরে ঢুকেছি। গণেশজি, গণেশকে কত প্রকারে তুলে ধরা হয়েছে দেখুন। এখানে কত প্রকারের গণেশকে তুলে ধরা হয়েছে দেখুন। আপনাদের তিনতলায় রামায়ণের ঘর দর্শন করাবো। এটা হচ্ছে 3000 বছর আগে মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। অপুত্রক রাজা দশরথ পুত্র কামনার যজ্ঞ করছে যেটা। দেবতাদের 3 রানীর 4টি ছেলে হলো। মিথিলার রাজা জনক চাষ করছিলেন। লাঙলের ফলকে মুখে উঠে এলেন এক শিশু। তাকে তিনি নিজের মেয়ের মতন পালন করলেন। তার নাম রাখলেন সীতা। তারপর অনেক বছর কেটে গেল। ঋষি বিশ্বামিত্র দশরথের কাছে এসে রাম ও লক্ষ্মণকে চাইলেন দশরথের কাছে রাক্ষস বধ করার জন্য। লক্ষ্মণ আর রামের বধে তারকা রাক্ষসী নাক কান কেটে গেল। শেষে রাম তাকে মেরে ফেললেন। মরিচ ও সুবাহু প্রভৃতি রাক্ষসী বিশ্বামিত্র মুনির আশ্রমে এলে যজ্ঞ ও পশু করতে রাম ও লক্ষ্মণ তাদের বধ করলেন।
মহামুনি গৌতমের অভিশাপে তার স্ত্রী অহল্যার পাশনে পরিণত হয়েছিল। রামের অভিশাপে শাপমুক্ত হয়, রামের আশীর্বাদে শাপমুক্ত হয়। মিথিলার রাজা জনক বললেন যে রাম হচ্ছে যদি হরধনু গুণ পড়াতে পারে তার সঙ্গে রাজকুমারী সীতার বিয়ে হবে। তারপর শুভ একদিনে রামের সঙ্গে সীতার বিবাহ হলো। কয়েক বছর পর রাজা দশরথ প্রজাদের ইচ্ছায় রাজ্য অভিষিক্ত করতে মনস্থ করলেন। এই কথা শুনে কইকেয়ী দাসীর মন্থরা ঈর্ষান্বিত হয়ে রামকে বনবাসে পাঠানোর জন্য কইকে কুমন্ত্রণা দিতে লাগলেন। কইকে দশরথকে তার প্রতিশ্রুতির দুটি বর ও একটি কথা স্মরণ করালেন। রাম পিতৃসত্য পালনের জন্য বনবাসের জন্য স্থির করলেন। রাম লক্ষ্মণ সীতা বনবাসে গেলেন। তার গ্রহকের সাহায্যে রাম গঙ্গা পার হলেন। একদিন দশরথের মৃত্যুতে সারা অযোধ্যা শোকের ছায়া নেমে এলো। শত্রুঘ্ন মন্থরার দারু প্রহর করলেন আর দশরথ শ্রদ্ধা করলেন বটে, কিন্তু কিছুতেই সিংহাসনে বসতে রাজি হলেন না। তারপর চিত্রকূট এসে রাম অনেক কাকুতি মিনতি করলেন অযোধ্যায় ফিরতে, কিন্তু রাম ফিরলেন না। দক্ষিণ দিকে অগ্রসর হতে রাম লক্ষ্মণ দণ্ডকারণ্যে বিরাট রাক্ষসের বধ করলেন। রাবণের বোন শূর্পণখার পঞ্চবটী বনে এসে রামকে বিয়ে করতে চাইলেন। লক্ষ্মণ তার নাক কেটে দিল। এই শূর্পণখা লঙ্কায় গিয়ে রাবণের সাহায্য চাইল। ক্ষুব্ধ রাবণ বোনের অপমানের প্রতিশোধ নিতে স্থির করল। রামকে প্রলুব্ধ করার জন্য রাবণ মরিচ রাক্ষসকে হারিয়ে ছদ্মবেশে পাঠালেন। রামের বাণে বিদ্ধ মুমূর্ষ মরিচ হুবহু রামের কণ্ঠস্বর করে চিৎকার করতে উঠল। সেই চিৎকার শুনে বাকুল্য সীতা ও লক্ষ্মণকে জোর করে রামের সাহায্য পাঠালেন। তখন রাবণ পথিকের ছদ্মবেশে এসে মূর্ছিত সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সীতার সাহায্য চিৎকার পক্ষীরাজ জটায়ু কানে গেল। সে তখন রাবণের সঙ্গে যুদ্ধ করল। রাবণ এর রথ তখন পর্বতের দিকের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখনই সীতা পর্বতের উপবিষ্ট 5টি বানরের উদ্দেশ্যে তার অলঙ্কার ছুঁড়ে দিলেন। সমুদ্র পার হয়ে রাবণ লঙ্কায় এসে পৌঁছলেন। সীতা বৃথায় কান্নাকাটি করলেন। রাবণ তাকে বিয়ে করতে চাইলেন, কিন্তু রাবণের তীব্র ভর্ৎসনা করলেন। সীতার খোঁজে গভীর বনে এসে রাম ও লক্ষ্মণ হঠাৎ আহত জটায়ুকে দেখে তাদের সীতার খবর জানিয়ে জটায়ু প্রাণত্যাগ করলেন। আরও অত বলা দরকার। তারপর রাম লক্ষ্মণের সঙ্গে রাক্ষসের কবন্ধনে দেখা হলো। বিশ্বমুখ পর্বতে রাম ও বানরাজে সুগ্রীব মৈত্রী বন্ধনে আবদ্ধ হলেন। সন্ধ্যা এসে সুগ্রীব তার ভাই বালির প্রবল যুদ্ধ হলো। রামের বাণে বলি হলো সুগ্রীব। বালির মৃত্যুর পর সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হলেন। অবস্থা শেষ হলো। সুগ্রীব বানর বাহিনী সীতার অনুসন্ধানে বেরিয়ে পড়তে আদেশ দিলেন। হনুমানের অধিনায়কে বানর সেনারা সব দক্ষিণ অঞ্চলে ছড়িয়ে পড়ল।
হনুমান স্বর্ণলঙ্কা এসে পৌঁছলেন সীতাকে খুঁজতে খুঁজতে রাবণের শয্যাকক্ষে প্রবেশ করে তার প্রধান মহিষী মন্দা দেবীকে নিদ্রিত দেখলেন। হনুমান বিতাই সীতাকে তন্ন তন্ন করে খুঁজে অবশেষে অশোক বনে এসে সীতার সাক্ষাৎ পেলেন। হনুমান আমের বাগান লণ্ডভণ্ড করে রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে আদেশ দিলেন হনুমানকে বন্দি করতে। হনুমান রাবণকে গালিগালাজ করলেন। রাবণ ভীষণ ক্ষুব্ধ হয়ে হনুমানকে লেজে অগ্নি সংযোগ করার আদেশ দিলেন। হনুমান বাঁধন খুলে ফেলে জ্বলন্ত লেজ নিয়ে বাড়ি থেকে সেই বাড়ি লাফালাফি করতে সারা লঙ্কায় আগুন জ্বালিয়ে দিল। কিষ্কিন্ধায় ফিরে এসে হনুমান রামকে লঙ্কার ঘটনার পূর্ণ বিবরণ দিল। রাবণের ভাই বিভীষণ রাবণকে পরামর্শ দিলেন সীতাকে ফিরিয়ে দাও। সমস্যা দাঁড়ালো কি, সমুদ্রের ওপর সেতু বাঁধা যায়। তখন সমুদ্র দেবতা কৃপালাভ অপরাগ হয়ে রাম সমুদ্রের অগ্নিবাণ নিক্ষেপ করলেন। বৃক্ষ ও বানরে মিলে পর্বত প্রমাণ কাঠ ও পাথর দিয়ে সেতু বাঁধালো। রাম সৈন্যবাহিনী নিয়ে লঙ্কায় প্রবেশ করলেন। রাবণ ইন্দ্রপক্ষকে আদেশ দিলেন বানর বাহিনীকে বিনাশ করতে। রাম লক্ষ্মণ অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। তখনই তাড়াতাড়ি ভগবান বিষ্ণুর বাহন গরুর এসে আবির্ভাব হলেন। গরুরকে দেখে সাপের পালিয়ে গেল। গরুরের কৃপায় দুই ভাই নাগবেশ থেকে মুক্ত পেলেন। রাবণ অত্যন্ত বিরক্ত হয়ে তিনি কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করতে লাগল। কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ। অবশেষে বহু চেষ্টার পর কুম্ভকর্ণের ঘুম ভাঙল। ইন্দ্রজিৎ লক্ষ্মণের সম্মুখে সমরে দেখা হলো। অবশেষে লক্ষ্মণ ব্রহ্মাস্ত্রে ছিন্নস্থির ইন্দ্রজিৎ মাটিতে লুটিয়ে পড়লেন। সুযোগ বুঝে রাবণ লক্ষ্মণের প্রতি শক্তিশালী ছড়লেন আর লক্ষ্মণ অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। লক্ষ্মণের প্রাণ রক্ষার জন্য বিশল্যকরণী খুঁজে না পেয়ে হনুমান পুরো পর্বত তুলে আনছে। রামকে মৃত্যু বাণ তুলতে দেখে রাবণ ভয়ে কেঁপে উঠলেন। রামের প্রজ্বলিত মৃত্যু বাণে রাবণ মুমূর্ষ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এখানে রাম ও বিভীষণকে লঙ্কা সিংহাসনে বসালেন। সীতা সতীত্ব সম্পর্কে রামের মনে সংশয় রেখে দিল। তখন সীতা কাঁদতে কাঁদতে অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন। বিজয়ী রাম পুষ্প রথে চড়ে অনুচরগণ সহ আকাশ পথে অযোধ্যায় পৌঁছলেন। দীর্ঘ 14 বছর বিচ্ছেদের পর রাম, ভারত, শত্রুঘ্ন অন্যান্য সকলের সঙ্গে মিলিত হলেন। রঘুকুলের 4 ভ্রাতা একত্র হল। এক শুভ দিনে রাম সীতাকে নিয়ে সিংহাসন আরোহণ করলেন। তিনি হলেন অযোধ্যার রাজা। বছরের পর বছর সুখ কাটল। একদিন সভাসদদের মুখে এসে রাম জানতে চাইলেন যে অযোধ্যার প্রজারা সীতার সতীত্ব সম্পর্কে সন্দিহান। প্রেম ও কর্তব্য দণ্ডের বিহল রাম শেষ পর্যন্ত প্রজাগণের জন্য সীতাকে নির্বাসন দেওয়ার স্থির করলেন। সীতাকে একাকিনী মহিষী বল্মীকের আশ্রমের কাছে বনে রেখে আসা হলো। সীতা
অঝরে কাঁদতে লাগলেন। বলবে কি এসে সীতাকে সান্ত্বনা দিলেন। রাম সমগ্র দেশ ঐক্য স্থাপনের উদ্দেশ্যে অযোধ্যা অশ্বমেধ যজ্ঞ করলেন। বল্লভের উপদেশে সেই যজ্ঞস্থলে এসে লব ও কুশে রামায়ণের গান করলেন। রামের অনুরোধে সীতা ফিরে এলে, কিন্তু পুনরায় সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলা হলো। সীতা অসম্মত হয়ে ধারিত্রকে আহ্বান করলে তাকে অসম্মান থেকে রক্ষা করতে মাতা ধারিত্র আবির্ভূত হয়ে সীতাকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন। রাম হাহাকার করতে লাগলেন। এখানে প্রত্যেকটা দেশে সব পুতুল রয়েছে, দেখুন সব ডোনেট করেছে এই দলগুলো। কত সুন্দরভাবে এই মিউজিয়াম গড়ে উঠেছে। রামায়ণ মহাভারতকেও তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা দেশের পুতুলও তুলে ধরা হয়েছে, প্রত্যেক দেশের গাড়ি, তারপরে গণেশের মূর্তি কত রকম প্রকারের। এগুলো সত্যি এখানে এসে আপনারা একটা দিন পুরো কত ভালোভাবে, বড়দের জন্য বয়স্কদের জন্য 20 টাকা, বাচ্চাদের 10 টাকার টিকিট। আর রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পাশে এক সাইডের থেকে নেবে 2 পায়ে হেঁটে চলে আসবে এখানে এই মিউজিয়ামে। এই মিউজিয়ামটা আপনাদের কাছে তুলে ধরছি, একটু বড় হবে, স্কিপ করবেন না, দেখবেন, ভালো লাগবে। কত রকমের ডল আছে, পুতুল আছে, হাতের কাজের তৈরি, মানুষের কত সৃষ্টিকর্তা। নমস্কার বন্ধু, আজ আপনাদের চিলড্রেন মিউজিয়াম দর্শন করালাম এবং এখানে কিভাবে আসতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে এই নেহেরু চিলড্রেন মিউজিয়াম আপনাদের দর্শন করাচ্ছি। কেন শীতকাল আসছে, শীতকালে আপনাদের এইগুলো অল্প খরচায় বেড়ানো যাবে, সময়ও কাটানো যাবে। তা এইটা দেখার পর লাইক করবেন, আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে। আজ বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি।